দর্শক, বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত আয়োজন। আপনারা জানেন যে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আসলে আমরা আগামী ফেব্রুয়ারিতেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্বাচনকে ঘিরে অনেক প্রত্যাশা নিয়ে যারা কাজ করছেন। আসলে দীর্ঘ 17টি বছর দেশে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রেক্ষাপটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যে নির্বাচনগুলিতে আসলে মানুষ তাদের ভোটাধিকার এবং পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। সেটাই সেই সে ধরনের পরীক্ষা থেকে আসলে আগামী ফেব্রুয়ারিতে প্রায় 17 বছর পর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনকে ঘিরে আমরা আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সিলেটের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন, যিনি আসলে বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছেন এবং বিএনপির দুর্দিনে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুর্দিনে যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন এবং যুক্তরাজ্য তথা সিলেটের বিএনপিকে সুসংগঠিত করতে যিনি যে কাজ করেছেন, বিএনপির আন্তর্জাতিক পর্যায়ে বিএনপিকে সর্ববৃহত্তর একটি প্রতিষ্ঠান সংগঠন হিসাবে এবং রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠা করতে যিনি কাজ করেছেন, তিনি হচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সভাপতি জনাব কমরুদ্দিন সাহেবের কন্যা। আমরা আমন্ত্রণ জানিয়েছি সিলেট তার স্বপ্নের, জনাব কমরুদ্দিন সাহেবের যে স্বপ্নের আসন যেটি ছিল সিলেট 6 গোলাপগঞ্জ বিয়ানীবাজারে, সেই আসনকে ঘিরে যিনি কাজ করছেন জনাব সাবিনা খানকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে কথা বলবেন সাবিনা খান এবং তার তিনি আসলে তার বাবার স্বপ্ন পূরণে, যিনি একজন শুধু একজন বিএনপি নেতাই নয়, একজন সফল ব্যবসায়ী ছিলেন, এছাড়াও একজন রাজনীতিবিদ হিসেবে এই দেশের অর্থনীতিতে যিনি সবচেয়ে বেশি একজন সাহসী ভূমিকা রেখেছেন জনাব সাবিনা খানকে। জনাব সাবিনা খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা আসলে আপনার বাবার একটি দীর্ঘ রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, বিশেষ করে জাতীয়তাবাদী দলের যেদিন দুর্দিনে তিনি সবচেয়ে বেশি সাহসী ভূমিকা রেখেছেন এবং এই দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমি প্রথমেই আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনার ভাবার সেই স্বপ্নকে পূরণ করতে আপনি কিভাবে কাজ শুরু করেছেন, সেই বিষয়ে যদি আমাদের দর্শকদের একটু কিছু বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আর খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিচ্ছেন আমার বাবার। আমি সবসময় মনে করছি যে আমি মানে আপনি জিজ্ঞেস করতেছেন আমি কি ভূমিকা রাখতেছি আপনি আমার বাবার স্বপ্ন রাখার। আমি হলাম একজন ইলেক্টেড কাউন্সিলর, লন্ডনের কাউন্সিলর। আমি রাজনীতির সাথে আমি প্রথম ইলেকশন করছি 2014-এ, 14 সালে ইলেকশন করছি। তারপর আবার 2022-তে ইলেকশন করছি। তো আব্বার অনুসারী আমি পলিটিক্সেই ছিলাম। পলিটিক্স যখন এই লেভেলস এখানে বলে আইএ আমি পড়ছি। তো আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, কারণ আমি সব পলিটিক এবং সামাজিক পরিবেশে বড় হয়েছি। তো এটা থেকে আমার তো বাইরে যাবার কোনো কারণই নাই। তো আমি সেটা পূরণ করার জন্য আমি এখন বাংলাদেশের আমাদের সিলেট 6 আসন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের জন্য কাজ করতেছি, মনোনয়ন প্রত্যাশী আমি। জনাব সাবিনা খান, আমি আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে। তারেক রহমান ইতিমধ্যে 2023 সালে একটি রাষ্ট্রপতি মেরামতের 31 দফা ঘোষণা করেছেন। সেই 31 দফার আলোকে আপনি কাজ করছেন এবং 31 দফার আলোকে কি এ পর্যন্ত আপনি কি কর্মসূচি করেছেন বা মানুষের কাছে যাচ্ছেন, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ আপনাকে কিভাবে নিচ্ছে, কিরকম সাড়া পাচ্ছেন, সেটি কিন্তু আমাদের দর্শক। আমি প্রথমেই বলবো, এই বৃহস্পতিবারে আমি 4 তারিখ আমি একটা র্যালির আয়োজন করছি। ওই র্যালিটি হলো বাংলাদেশে আমাদের যে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। আর সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি বিয়ানীবাজার উপজেলা এবং পৌর উপজেলার মাধ্যমে আমি আমার নেতৃত্ব দিয়ে আমি একটা বড় র্যালি ডাকছি। সেখানে আমরা আমাদের প্রিয় তারেক রহমান সাহেবের যে 31 দফা আছে সেটা নিয়ে কথা বলবো। তারপর আমাদের যে মরহুম আমাদের দেশনেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে আশা ছিল, যার জন্য উনি ওই বিএনপিকে প্রতিষ্ঠা করছিলেন, সেই কথাগুলোই নিয়ে কথা বলবো, 31 দফা। আর উনি যখন শুরু করছিলেন সেটাই নিয়ে আমি আমাদের বিয়ানীবাজারবাসীদের সাথে কথা বলবো। এই তো একটা দেখেন একটা প্রোগ্রাম করতেছি, আমি সবাইকে দাওয়াত দিচ্ছি ওইটাতে আসার জন্য।
তারপর আমি প্রথমে কি করছি, আমি প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক মহল্লায় প্রত্যেক মানে অঙ্গ সংগঠনের সাথে আমি কাজ করতেছি। বিশেষ করে আমি মহিলা এবং বাচ্চাদের সাথে কাজ করতেছি। গিয়ে গিয়ে আমি মহিলাদের সাথে এই কয়েকদিন আগে আমি মহিলাদের সাথে বাদেশ্বরে গোলাপগঞ্জে 300 মহিলাদের সাথে একটা কনফারেন্স কল করছি। ওদের জরিপ করছে, ওদেরকে নিয়ে সবাই বসে জরিপ করছি যে ওদের কি কি অসুবিধা আছে। সেই অসুবিধার প্রেক্ষিতে আমি ওই সুবিধাগুলো আমি ওদেরকে বুঝিয়ে দিছি যে 31 দফার মধ্যে যে ওরা বলছে যে স্বাস্থ্য নিয়ে ওদের অসুবিধা, আমি বলছি যে আমাদের 31 দফাতে এটা আছে। তারপর ওরা আমাকে বলছে যে ওদের শিক্ষা, ওদের বাচ্চাদের শিক্ষা, টাকার অভাবে ওরা ওদের বাচ্চাদেরকে ক্লাস 6-এ মানে যখন প্রাথমিক স্কুল থেকে ইয়েতে যায়, সেকেন্ডারি স্কুলে যাচ্ছে, তখন ওদের মানে শিক্ষা বন্ধ করে দিতে হচ্ছে, টাকা পয়সার অভাবে ফিস দিতে পারছে না, মানে অনেক মানে ওদেরকে কাজে লাগাইতে হয়। তো ওইসব নিয়ে আমি কথা বলছি। আমি ওদেরকে 31 দফার পরিপ্রেক্ষিতে ওইগুলা ওদের অসুবিধা কোন দফায় পড়ে, যেমন ওরা সবাই বলতেছে আমাদের 31 দফার মধ্যে আছে 27 দফা 28 দফা না, রাস্তাঘাট, তারপর অবকাঠামো উন্নয়ন, এসব নিয়ে ওরা কথা বলতেছে। তারপর নদী বাঙ্গনের কথা বলতেছে, পরিবেশ পরিকল্পনার কথা বলতেছে। আমি ওদেরকে মহিলাদেরকে আমি সবাইকে বুঝাই দিছি যে আমাদের 31 দফার মধ্যে কোন কোন দফা এই পরিকল্পনায় আছে, আমাদের 31 দফার মধ্যে আছে, আমাদের তারেক রহমানের 31 দফার মধ্যে কোন জায়গায় ওগুলো পড়ে। আমি ওদেরকে বলতেছি ওদের মৌলিক অধিকার যা আছে আমাদের গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের মানুষের, যেমন ধরেন শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, তারপর অবকাঠামো, তারপর ওদের কর্মসংস্থান নিয়ে ওরা খুবই চিন্তিত। বিশেষ করে মহিলারাই বলতেছে যে ওদের প্রত্যেক মাসে ক্ষুদ্র ঋণ নিতে হচ্ছে, ক্ষুদ্র ঋণ নিয়ে প্রত্যেক পরিবারই ক্ষুদ্র ঋণের মাধ্যমে বাঁচতেছে। প্রত্যেক মাসে রুজি করে হাতে আসার সাথে সাথে মানে 60 থেকে 70 চলে যাচ্ছে ঋণের উপর। তারপর ওদের হাতে মানে টাকা নাই যে ওরা যে বাজার করবে, বিদ্যুৎ কিনবে, গ্যাস কিনবে। এগুলাই বলতেছে আমাকে, প্রত্যেক মহিলাই বলতেছে আমরা কাজ করতে চাই, আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, আর আমাদেরকে প্রশিক্ষণের ট্রেনিং দাও আমাদেরকে। ওরা সবাই বলতেছে, এক সুরে সবাই বলতেছে এত কষ্ট করতেছে। তারপর পানি নিয়ে গোলাপগঞ্জে অনেক অসুবিধা, পানির অভাব। আমি বিয়ানীবাজারের যে ইয়ন আছে, তারপর আমাদের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, ওইখানে গিয়ে কথা বলছি। ওরা বলতেছে যে এই মুহূর্তে ওদের ডেস্কে 2000-এর উপর অ্যাপ্লিকেশন আছে পানির জন্য, পানির সংকটে মানে ওরা ভুক্তভোগী। কিন্তু প্রত্যেক বছর ওদের কাছে আসে 130টা 150টা বরাদ্দ হয়, কল পানির টিউবওয়েল হয়। তারপর ওইগুলোতে ওর বলতেছে যে কয়েক বছর লাগবে এই 2000-এর মানে যে অসুবিধা শেষ করতে। ওইগুলো শেষ করতে করতে আরো 400-500 চলে আসে। তাহলে আমাদের একসাথে অনেক অবকাঠামো উন্নয়নের পরিবর্তন আনতে হবে। দেখেন, পানি হচ্ছে একটা মৌলিক অধিকার মহিলাদের বেশিরভাগ পানি দরকার হয়। ওরা মানে পানির জন্য বাচ্চারা স্কুলে যাবার আগে মানে এগুলা মনে হয় যে আপনি একটা ফ্যান্টাসি স্টোরি পড়তেছেন। মানে 100 বছর আগে যে মানুষের পানির অসুবিধা ছিল, তারপর ওরা স্কুলে যাইবার আগে যে বাচ্চারা পানি নিয়ে আসে, মার জন্য নিয়ে এসে বাসায় পানি রেখে যায়, তারপরে স্কুলে হাঁটে হাঁটে যাচ্ছে। কিন্তু এইগুলা কিন্তু ফ্যান্টাসি স্টোরি না, এইগুলা কিন্তু বিয়ানীবাজার আর গোলাপগঞ্জে একটা রিয়েল স্টোরি। এগুলো এখনো আছে। সো আমি 31 দফা এই পরিকল্পনার জন্য আমি চাই আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজার একটা মডেল মানে হোক, একটা মডেল জায়গা হোক যেখানে পানির অসুবিধা নাই, শিক্ষার জন্য মানুষকে কষ্ট করতে হবে না, মা বাবা টাকা পয়সার জন্য শিক্ষা বন্ধ করতে হবে না। তারপর উন্নত স্বাস্থ্য ব্যবস্থার দরকার, কারণ মহিলারা সবাই বলতেছে মানে এত কষ্ট করতেছে, ইয়াং মহিলারা কষ্ট করতেছে মানে স্বাস্থ্যের জন্য। আমাদের বাচ্চা হইতে মানে স্বাস্থ্য ব্যবস্থা নিতে হয়। আবার আরেকটা জিনিস,
অনেক মহিলারা বলতেছে যে ওদের বাচ্চা হওয়ার সময় স্বামীরা ক্ষুদ্র ঋণ নিয়ে সি সেকশন হচ্ছে, তারপর ওই পয়সাগুলো ওরা দিতে পারছে না, বাচ্চাও 3-4টা, তারপর ওদের ক্ষুদ্র ঋণ বাচ্চা হওয়ার জন্য স্বামীরা ঋণ নিতে হচ্ছে, ভাই বোনেরা ঋণ নিতে হচ্ছে, মা বাবারা ঋণ নিতে হচ্ছে, জায়গা জমিন বিক্রি করতে হচ্ছে। মানে ওদের একজন আমাকে বলছে যে ওর বাবা ইয়ে করতে, ওদের গরু একটা ছিল, ওইটা বেচতে হয়েছে, একটাই ছিল, 12,000 টাকা পাইছে, 20,000 টাকা সি সেকশনের দরকার, তারপরে আরো 8,000 টাকা, মানে অনেক কষ্ট করে দিচ্ছে। আমাদের মহিলারা কেন এখনো এইরকম কষ্ট করবে? বাচ্চা হচ্ছে না, আমাদের তো সবারই বাচ্চা হচ্ছে, আপনাদের সবারই বাচ্চা হচ্ছে, আপনার বোনের বাচ্চা হচ্ছে, আপনাদের ভাইয়ের বাচ্চা হচ্ছে, সবাই কিন্তু মানে এত কষ্ট করতেছে, মানে আপনারা এগুলো জানেন না। মহিলারা মেয়েরা এত কষ্ট করতেছে টাকা পয়সার জন্য, ঋণ নিচ্ছে বাচ্চা হওয়ার জন্য। কেন এটা হবে? আমাদের প্রত্যেক গ্রামে গ্রামে এখন একটা হসপিটাল হওয়াই দরকার, যেগুলা আমাদের শুধু হসপিটাল হইলেও হবে না, তো যাই এইগুলা আমাদের পাশে থাকতে হবে, মানে 10 মিনিট আধা ঘন্টার মধ্যে পৌঁছতে হবে। একটা হসপিটালে যাইতে হলে পয়সা যদি অসুবিধা না হয়, 20,000 টাকা আপনি কোনো রকম ম্যানেজ করলেন, হসপিটালে যাইতে হলে তো 2-3 ঘন্টার প্রয়োজন। এটা কেন আমরা এখনো সহ্য করব? এটা তো সহ্য করার দরকার না। পানির অসুবিধা, মৌলিক অধিকার, কেন পানি পাবো না? কেন পানি হবে না? কেন গোসল করতে পারবো না? কেন বাচ্চাদেরকে গোসল দিতে পারবো না? কেন খাবারের জন্য পানির অসুবিধা করব? এইগুলো তো ঠিক আছে নাকি আপনারা মনে করেন? এগুলো তো একটা মানে ঠিক না। জনাব সাবিনা খান, আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আমরা অনুষ্ঠানে শেষ পর্যায়ে আমরা শেষ করবো এই প্রশ্ন আপনার কাছে, বিশেষ করে গোলাপপুর বিয়ানীবাজার একটি প্রবাসী অধ্যুষিত এলাকা। আমরা জানি এই অঞ্চলের মানুষ আসলে আপনি যদি মনোনীত হন বা আপনাদের যদি এই আসলে মনোনয়ন দেওয়া হয়, আপনি একজন প্রবাসী, একজন রেমিটেন্স যোদ্ধা, এই সিলেটের উন্নয়ন সহ বাংলাদেশের উন্নয়নের ভূমিকা রাখছেন আপনারা প্রবাসীরা। তো এক্ষেত্রে আসলে প্রবাসীদের জন্য আপনার কোন পরিকল্পনা আছে কিনা, প্রবাসীদের জন্য কোনো কিছু করার পরিকল্পনা রয়েছে কিনা? আচ্ছা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েকশন। আমাদের যখন 5th অগাস্ট হয়েছিল, তখন আমাদের বাংলাদেশ কিন্তু একটা পথে ছিল, মানে রিসেশন হওয়ার জন্য বাংলাদেশ কিন্তু ব্যাংক্রাপসিতে চলে যেত। যদি প্রবাসীদের রেমিটেন্সের যে রিজার্ভ ছিল, ওদের যে ডলার আসছিল, এইগুলো যদি না হইতো, তাইলে আমাদের ব্যাংক্রাপসি হয়ে যাইতো। আপনি ব্যাংকে গেলে আপনার টাকা পাইতেন না, তাইলে কি হইতো? আমাদের তো একটা মহাসংকট চলে আসতো। প্রবাসীরা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মানে বিষয়, প্রবাসীদের বিষয়টা। যেমন ধরেন আমি গেতে গেছি, গোলাপগঞ্জে গেছি, নির্বাচন অফিসারের সাথে কথা বলছি। উনি বলছেন যে একটা ইউনিয়নেই, মানে বাজারি ইউনিয়নে, ওদের ইউনিয়নে 30,000 প্রবাসী ভোটার। ওদের ভোটাধিকার যে একটা ডেস্ক করা হয়েছে, ওরা এসে যে ওদের রেজিস্টার করবে ভোটের জন্য, ওটা রেজিস্টার্ড হয়েছে। তারপর আরেকটা জিনিস আমি মনে করি, আমি আপনার প্রশ্ন থেকে একটু দূরে যাচ্ছি। সবচেয়ে মূল্যবান জিনিস হইল কি, আমাদের সবারই একজন আছে, আমাদের প্রত্যেকটা পরিবারের কয়েকটা পরিবার বিদেশিদের উপর নির্ভর আছে। আমাদের যে উন্নয়ন হচ্ছে, আমি বলি অনেকটা প্রবাসীদের জন্য হচ্ছে, ওদের টাকা পয়সার জন্য হচ্ছে না। আমাদের ভাই বোনেরা, আমি যখন বিদেশে যাই, আমি মনে করি আমি যদি এই আসনে মনোনীত হই, নমিনেশন পাই, আর একটা এমপি হইতে চাই, আমি একটা মানে প্রশিক্ষণ কেন্দ্র খুলবো, একটা আধুনিক প্রশিক্ষণ খুলবো গোলাপগঞ্জ বিয়ানীবাজারে মাঝে। বিদেশে গেলে যে কনস্ট্রাকশনে কাজ করে, আপনি যদি দুবাই যান, কুয়েতে যান, হ্যাঁ, আপনি যদি মিডল ইস্টে যান, তাহলে বেশিরভাগই আমরা কনস্ট্রাকশনে কাজ করি। আমরা যদি একটা বাসা, আমাদের 31 দফার মধ্যে একটা দফা আধুনিক ব্যবস্থায় শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হবে। আধুনিক ব্যবস্থা কি? বিদেশে গেলে আপনাকে, ইউরোপে গেলে ইটালিয়ান বলতে হবে, ইংলিশ বলতে হবে, IELTS পাস করতে হবে না। তারপর মিডল ইস্টে গেলে আরবিক শিক্ষা, মানে আরবিক বলতে হবে। আমাদের বাচ্চারা যদি শিক্ষা, ওই যে ল্যাঙ্গুয়েজটা যদি প্রশিক্ষণ করে যায়, শিখে যায়,
এক্সপার্ট হয়ে যায় তাইলে তো ওরা উন্নত মানের কাজ পাবে। তারপর ওরা যদি প্রশিক্ষণ করে যায়, যেমন ধরেন আমাদের শেফ ট্রেনিং, খাবার দাবার, অনেক 5 স্টার হোটেল আছে ওইগুলাতে কাজ করতেছে, তারপর অনেক ফ্যাক্টরিতে কাজ করতেছে, অনেক ইঞ্জিনিয়ার, তারপর ইলেকট্রিশিয়ান, কনস্ট্রাকশনে কাজ করতেছে। ওরা যদি ওইগুলো শিখে যায় তাইলে ওদের বেতন এবং কাজের মানে হেলথ অ্যান্ড সেফটি যে আছে, একটা নিরাপদ কাজ আছে, যে মানে কাজের সিকিউরিটি হইতে হবে। আপনি যদি বিদেশে যান আর আপনি যদি মানে একটা স্কিল জব করেন, তাহলে আপনাদের বেতন, আপনার যে ওয়েলফেয়ার আছে, আপনাদের হেলথ অ্যান্ড সেফটি আছে, ওইগুলা কিন্তু আপনি আরো বেশি পাবেন, উন্নত মানের কাজ পাবেন, উন্নত মানের মানে আইনগত নিরাপত্তা পাবেন, আর উন্নত মানের বেতন পাবেন, পয়সা পাবেন না। এটা হলে কি হবে জানেন, আমাদের প্রবাসীরা আরো রেমিটেন্স দিতে পারবে, আমাদের দেশের আরো উন্নতি হবে। আর আমাদের দেশের যে বাচ্চারা, আমাদের যে মানুষ যে যাচ্ছে বিদেশে, ওরা কিন্তু অনেক ভালো টাকায় রুজি পাবে, আরামে কাজ করবে না। এটা আপনার জন্য ভালো না, আমার জন্য ভালো, একজন মহিলার স্বামীর জন্য ভালো। আরেকটা জিনিস আমি দেখছি, মহিলারা কিন্তু বেশিরভাগ ওদের বাচ্চারা, ওদের স্বামী বিদেশে না, ওরা কিন্তু বেশিরভাগ মানে পরিবারে আমি গেছি, মা আর 2টা বউ আছে, মা আর কয়েকটা মেয়ে আছে একসাথে, মহিলারাই হেড অফ দ্য হাউস হোল্ড। এখন বিয়ানীবাজার গোলাপগঞ্জ অনেক ফ্যামিলি আছে, ওরা কিন্তু এখনো মানে বিশেষ করে গোলাপগঞ্জের শরীফগঞ্জ এরিয়া আছে, বাদেবাসা এরিয়া আছে, বাদেশ্বর এরিয়া আছে, ওদের কিন্তু ব্যাংক নাই, ওদের কিন্তু টাকা পয়সা নিতে হইলে ওদের কিন্তু সিএনজি করে, রিক্সা করে বিয়ানীবাজারে যাইতে হয়, নতুবা সিলেটে আসতে হয় না। আমাদের প্রত্যেক এরিয়াতে যারা আমরা সহজভাবে মহিলারা যে টাকা নিতে পারবে, মানে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে, ওইগুলোর ব্যবস্থা করতে হবে। এই ধরেন কয়েকদিন আগে আমি একজনের সাথে কথা বলছি, খুব খারাপ লাগছে। বলছে যে সে বিদেশে গেছে, অনেক মানুষের ব্যাংক অ্যাকাউন্ট নাই। প্রায় যদি আমি জরিপ করার পর দেখি যে অনেক মানুষের ব্যাংক অ্যাকাউন্ট নাই। আমাদের যদি সবার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট হয়, মহিলাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট হয়, ওরা কিন্তু টাকা জমাইতে পারবে। জমাইলে কিন্তু ওরা মানে ওদের পরিবারেই খরচ করে, ওই পয়সাগুলো না, পরিবারেই খরচ করে, ওদের ভাইয়ের উপর, মা বাবার উপর, স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে খরচ করে না। আমাদের একটা ব্যাংকিং, প্রবাসীরা আছে না, প্রবাসীদের জন্য একটা সিকিউর ব্যাংকিং সিস্টেম করতে হবে। প্রবাসীদের যাওয়ার আগে পরে ওদের যে একটা আইনগত নিরাপত্তা আছে না, ওইগুলা আমাদেরকে মানে নিশ্চিত করতে হবে। আমি মনে করি আমি যদি আপনাদের নমিনেশন পাই, তাহলে আমি একটা স্কিল সেন্টার করবো বিয়ানীবাজারে। আমাদের কোনো বাচ্চারা বিদেশে যাবে না, ওদের আইনগত অধিকার জানবে, ওদের প্রশিক্ষণ যা যা দরকার ওগুলো বিনা কষ্ট করে সবগুলো শিখে এখান থেকেই যাবে। কারণ আপনি দেখেন, শিক্ষা ছাড়া একটা জাতি আগাইতে পারে না। আপনি যদি শ্রীলঙ্কার দিকে দেখেন, শ্রীলঙ্কার শিক্ষা কিন্তু অনেক আগে আমাদের কাছ থেকে, মালয়েশিয়ার শিক্ষা আমাদের কাছ থেকে আরো আগে। কারণ ওরা যখন বিদেশে যায়, আমি তো সবসময় বিদেশে যাই, ওরা কিন্তু টিম লিডার, একটা কনস্ট্রাকশনের ঠিকাদার আছে না, ওই বেশিরভাগই ইন্ডিয়া থেকে আসে, শ্রীলঙ্কা থেকে আসে। বাট আমাদের বাচ্চারা, আমরা যখন যাই, আমরা কিন্তু ওদের নিচে কাজ করি, কারণ আমরা ভাষা বুঝি না, ওদের লিগেল রিকোয়ারমেন্ট বুঝি না, হেলথ অ্যান্ড সেফটি বুঝি না, কাজের অভিজ্ঞতা নাই, সেজন্য আমরা নিচে কাজ করতে হয়। নিচে থেকে কাজ করে অনেক 5, 10, 20 বছর পর আমরা ঠিকাদারের মানে ঠিক অবস্থায় গিয়ে পৌঁছি। আমি চাই আমাদের বাচ্চারা যখন যাবে বিদেশে, ওরা একটা স্ট্যান্ডার্ড নিয়ে যাওয়া দরকার। সেটাই আমি মনে করি প্রবাসীদের জন্য আমাদের করা দরকার প্রথমেই।
ধন্যবাদ দর্শক। আমরা কথা বলছিলাম বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য বিএনপির সভাপতি মরহুম কমল উদ্দিন সাহেবের মেয়ের সাথে জনাব সাবিনা খান, যিনি আসলে দীর্ঘদিন যাবৎ বিশেষ করে ওনার বাবা এই সিলেট বিএনপিকে এবং যুক্তরাজ্য বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করতে এবং সুসংগঠিত করতে অনেক কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন। এছাড়াও তিনি আসলে বিয়ানীবাজারের গোলাপগঞ্জের মানুষের শিক্ষা ক্ষেত্রে কাজ করার জন্য এবং শিক্ষা ক্ষেত্রের উন্নয়নের জন্য বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্ট গঠন করে, এছাড়াও বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে এই অঞ্চলের মানুষের জন্য কাজ করেছেন। শুধু বিয়ানীবাজার গোলাপগঞ্জ নয়, সমগ্র সিলেটের জন্য কমলউদ্দিন কাজ করেছেন। তাই কমলউদ্দিনের জন্য আজ সবাই আসলে কমলউদ্দিন সাহেবকে যুক্তরাজ্য বিএনপি সভাপতি হিসাবে জানে, চিনে এবং সেই কমলউদ্দিন সাহেবের স্বপ্ন পূরণের জন্য তিনি এগিয়ে এসেছেন এবং গোলাপগঞ্জ বিয়ানীবাজারে কাজ করে যাচ্ছেন। আমরা তার মধ্যে শুনলাম আসলে তিনি অত্যন্ত সুন্দরভাবে আসলে কি করলে কিভাবে কি পরিকল্পনাগুলো শুনলাম, আসলে কিভাবে তিনি 31 দফার আলোকে এই অঞ্চলের মানুষের জন্য কাজ করবেন, বিশেষ করে প্রবাসীদের জন্য এবং তৃণমূল পর্যায়ের প্রান্তিক পর্যায়ের যে জনগণ রয়েছেন তাদের জন্য কিভাবে কাজ করবেন এবং কি ধরনের প্রশিক্ষণ কেন্দ্র করবেন, স্বাস্থ্যসেবার বিষয়গুলো আলাপ করলেন এবং সবগুলো সমস্যা আসলে দীর্ঘদিন যে তিনি এই দুটি উপজেলায় কাজ করেছেন এই অভিজ্ঞতার আলোকে এই কথাগুলো আমাদেরকে বলেছেন। তিনি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এবং পুরো পরিবার রেমিটেন্স যোদ্ধা হিসাবে এই দেশের মানুষের জন্য এবং সিলেটের জন্য কাজ করছেন এবং সিলেটের কল্যাণেই তারা কাজ করে যাচ্ছেন। আমাদের সিলেটের সবচেয়ে বড় একটি অংশ কিন্তু রেমিটেন্স অর্থ থেকে আসে, সেই অংশ থেকে কাজ করে যাচ্ছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে যে আপনি শত ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের বাংলাদেশ মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের এই আয়োজনে সাড়া দিয়ে এবং আমাদের কার্যালয়ে এসেছেন, আমাদেরকে সময় দিতে, সেজন্য আপনার পক্ষে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।